উত্তরে বন্যার পানি ডিঙিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। বিপদসীমার উপরে যমুনা, ব্রহ্মপুত্র, সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। তিস্তার পাড়েও প্লাবন। ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্ধ ক্লাস পরীক্ষা, কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের অবস্থান। বিকেলে মোড়ে মোড়ে বাংলা ব্লকেট। বছরের পর বছর খালি পড়ে আছে সরকারি টাকায় নির্মিত বিশাল ভবন। প্রকল্পের নামে ভারী হচ্ছে পকেট, প্রভাব পড়ছে জনকল্যাণমূলক কাজে। জরিপের ফাঁকফোকরে দখল হচ্ছে খাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। নদ নদীর পানি বেড়ে বন্যায় নাকাল দেশের উত্তর ও মধ্যাঞ্চল। অথই পানিতে ভাসছে লোকালয়। জামালপুরে ডুবে থাকা সড়কের পানি মারিয়ে দুর্ভোগকে সঙ্গী করে পরীক্ষা কেন্দ্রে যান এইচএসসি পরীক্ষার্থীরা। এতে বিপাকে পড়েন তারা। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে 5 উপজেলার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাধ্য হয়েই নৌকায় করে স্কুলে যান শিক্ষকরা। অন্যদিকে যমুনার পানি বেড়ে জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত। দুর্গত এলাকায় তীব্র আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এদিকে স্রোতের তোড়ে ধসে যায় লালমনিরহাটে তিস্তা নদীর স্পার বাঁধ। সেখানেও পানিবন্দী হাজার হাজার মানুষ। সকাল 7টার দিকে বের হয়েছি, আর বন্যা যদি না থাকতো তাহলে আমাদেরকে হয়তো বা 9টার দিকে বের হলেই হতো। আর বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। এখন রাস্তাঘাটে সব জায়গায় পানি, বাড়ি থেকে লুঙ্গি পরে আসতে হয়। এদিকেও সামনে রাস্তায় পানি, আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। প্রায় হাঁটুর উপরে পানি, আরেকটু হলে মানে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যাইত, অনেক সমস্যা হয়ে গেছে। বাড়িতে পানি, ঘরের মধ্যে পানি, কষ্ট কি আমাদের সহ্য হয়? এরভাবে কষ্ট প্রত্যেক বছর আঙুর সাহায্য দেখ না, আঙুর বেরি বাচ্চাই আমরা খাওয়া নাই, দাওয়া নাই, পানির জ্বালা আমরা একটা কর্ম করলাম আর সেটাও নাই। কল পায়খানা কোনো কিছু আঙ্গর নাই, নিডুব হয়ে গেছে গা। আঙ্গ পোলা পান নিয়ে চলাফিরে কি অবস্থা হয়েছে না। 4 দিন হাতে পানি, ছাগল বুকি নিয়ে পোলা পানি আশ্রয় কেন্দ্র আছে, আশ্রয় কেন্দ্র পানি হচ্ছে, এখন কই যাম। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জ জেলা সদরের সয়দাবাদে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং রংপুরের গঙ্গাচড়ায় আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমেই যাচ্ছি রিঙ্কুর কাছে। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ায় কিন্তু সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নে। আমরা এখন আছি সিরাজগঞ্জের সাতিয়ানতলী বাজার এলাকায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি একটি জনবহুল একটি বাজার এবং এই বাজারটি পুরো বাজারে আসলে পানি উঠে গেছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ক্রেতারা রয়েছেন, সকলে আসলে পানি মারিয়ে আসলে এখানে আসতে হচ্ছে। পুরো গ্রামেই পানিতে নিমজ্জিত। সেই সাথে এই গ্রামের যে প্রায় 18 থেকে 20 হাজার মানুষ রয়েছে তারা কিন্তু আসলে পুরোটাই সবগুলো পরিবারই আসলে পানিবন্দী হয়ে পড়েছে। কিছু কিছু যাদের বসত বাড়ি একেবারে তলিয়ে গেছে তারা কিন্তু উঁচু স্থান এবং বাঁধের উপর আশ্রয় নিয়ে আছে। সেই সাথে যাদের বাড়িতে কিছুটা থাকার আসলে চেষ্টা করছে অনেকে বন্যা কবলিত, তারা উঁচু করে মাচা করে কোনোভাবে আসলে বসবাস করছে। তবে এই অঞ্চলে আমরা যেটি দেখছি যে খাবার পানির কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। কারণ বসত বাড়ির যে বিশুদ্ধ খাবার পানির যে টিউবওয়েল অর্থাৎ নলকূপ সেগুলো পানিতে তলিয়ে যায়, কিন্তু এই দূর থেকে অর্থাৎ বাজার থেকে এই সকল বানবাসী মানুষেরা তারা পানি নিয়ে তাদের বসত বাড়িতে যাচ্ছে। তো সার্বিকভাবে বলা যায় যে সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5টি উপজেলার মোট 34টি ইউনিয়নে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। সেই সাথে চলতি এসএসসি পরীক্ষায় এই পানিবন্দী এলাকার যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু আসলে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা কিন্তু এই পানি মারিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। সেই সাথে আমরা দেখেছি যে এই এলাকায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সে দুটি পানিতে তলিয়ে থাকায় কিন্তু সে দুটি আসলে বন্ধ করা হয়েছে। সেই সাথে 5টি উপজেলায় এখন পর্যন্ত 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানি থাকার কারণে আসলে বন্ধ করেছে কর্তৃপক্ষ। তবে শিক্ষকেরা কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু আসছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বাজারের রাস্তা, এটি কিন্তু একটা পাকা সড়ক, কিন্তু এই সড়কে এখন যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু আসলে নৌকা ছাড়া কিন্তু আসলে এখানে যাতায়াতের তাদের কোনো আসলে উপায় নেই। সেই সাথে এই যে পুরো বানবাসী মানুষ তাদের কিন্তু আসলে ভোগান্তি ধীরে ধীরে আসলে বাড়ছে। তারা যেটি বলছিলেন যে এখনো কিন্তু তারা ত্রাণের কোনো এই এলাকায় কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ করেছে বানবাসীরা। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী জীবন।
পাহাড়ি ঢলে এবং গত কয়েকদিনে যে টানা বর্ষণে কিন্তু প্রায় 3 সপ্তাহ ধরে বাড়া কমার মধ্যে রয়েছে তিস্তার পানি এবং তিস্তার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে আমরা যেটি দেখছি যে বিস্তীর্ণ যে এলাকাগুলো এগুলো কিন্তু একেবারে প্লাবিত হয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া এবং পীরগাছা এই 3 উপজেলার চরাঞ্চল নিম্নাঞ্চলের বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু একেবারে পানিবন্দী হয়ে পড়েছে এবং এই অঞ্চলে যারা বসবাস করছেন তারা কিন্তু একেবারে দুর্বিষহ জীবনযাপন করছেন। এরই মধ্যে আমরা কিন্তু দেখছি প্রায় 200 বাড়ি কিন্তু বাড়িঘর কিন্তু ভেঙে নিয়ে গেছে এবং অনেকগুলো বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অনেকেই কিন্তু তাদের যে শেষ সম্বলটুকু সেই সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। এবং আমরা যেটি দেখছি যে তিস্তা সহ উত্তরাঞ্চল যে নদীগুলো রয়েছে সবগুলোর পানিগুলো কিন্তু বেড়েছে এবং সাধারণ যারা মানুষ তারা কিন্তু যেটি বলছে যে বাড়িতে পানি উঠে যাবার কারণে তারা কিন্তু সুপেয় পানির অভাবে রয়েছেন, একই সাথে শুকনো খাবার সহ পয় নিষ্কাশন ব্যবস্থার কিন্তু তীব্র সংকটে দিন পার করছেন তারা। এবং আমরা যেটি দেখছি যে গত কয়েকদিন থেকেই কিন্তু তিস্তার যে পানি এটি কিন্তু বিপদ সীমার ছুঁই করছে, যে কারণে এই তিস্তার তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু একেবারে বেহাল দশা হয়ে পড়েছে। এবং রংপুরের যদি বলি, রংপুরের গঙ্গাচড়ার উপজেলায় ময়না ইউনিয়নে আছি আমি এই মুহূর্তে এবং ময়না ইউনিয়ন সহ এই গঙ্গাচড়া উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 14টি গ্রাম আসলে এই মুহূর্তে পানিবন্দী রয়েছে এবং প্রায় 5000 মানুষ পানিবন্দী। এবং তারা কিন্তু বলছে যে দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকবার কারণে তাদের যে গবাদি পশু সেই গবাদি পশু নিয়ে তারা আসলে সমস্যায় পড়েছেন এবং ফসলি যে ক্ষেতগুলো রয়েছে বিশেষ করে এই মুহূর্তে পাট ক্ষেত রয়েছে, একই সাথে বাদামের ক্ষেত রয়েছে এবং আমনের বীজতলা, এই বীজতলাগুলো কিন্তু আসলে একেবারে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এবং কৃষকরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে পুকুরের যে মাছ এই অঞ্চলগুলোতে যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরের মাছগুলো কিন্তু ভেসে গেছে এবং এই যে কৃষি অর্থনীতি সহ সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটাই কথা বলছেন যে এই তিস্তাকে শাসন করা না গেলে, তিস্তাকে বাধা না গেলে এই চরাঞ্চলের মানুষ আরো বিলীন হয়ে যাবে এবং তিস্তার ক্ষয়ক্ষতি এটি আরো বৃদ্ধি হবে। তো সব মিলিয়ে এই ছিল তিস্তার বন্যা পরিস্থিতির সবশেষ। আমরা সরাসরি শুনছিলাম রংপুর এবং সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে আলোচনা সভায় তিনি কথা বলেন। দেখেছি যে কি কোটা আন্দোলন, কি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। যোগ্যতা যাচাই না করে নির্মিত শত কোটি টাকার সরকারি ভবন পড়ে আছে বছরের পর বছর। আবার কিছু ভবন বিনা অনুমতিতে তৈরির সময় কর্তৃপক্ষের টনক নড়লে বন্ধ রাখা হয় নির্মাণ কাজ। রাজধানীতে সরকারি এসব প্রকল্প বাস্তবায়নে যেন শুধুই পকেট ভারী হচ্ছে এক শ্রেণীর অসাধু চক্রের। এ থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আলামিন তুষারের রিপোর্ট। 163 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের 20 তলা এই ভবন খালি পড়ে আছে 7 বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব করে ফেলা হয়েছে সকল নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কথা বলার সুযোগ। মিরপুর 6-এ নির্মিত এসব বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবার 3.5 বছর পেরিয়ে গেলেও এখনো খালি 250টিরও বেশি ফ্ল্যাট। এইসব অপচয়ের কারণে তো আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। এই টাকা যদি অপচয় না হইতো তাহলে আমরা সাধারণ জনগণ 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আলোচিত ঠিকাদার কোম্পানি জিকে বিল্ডার্স নির্মিত 8 নম্বর ভবনটি পুরোটাই খালি, কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের। নানান অবকাঠামোগত উন্নয়নের ভিড়ে লুকিয়ে থাকা যে টাকার অপচয় তার প্রমাণ এই খালি বিল্ডিং। প্রায় 3 থেকে 4 বছর ধরে এভাবেই পড়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা এই ভবনটি। 2022 সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে, তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র 2টি। চেষ্টা করেও এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাই করার অনুমতি। সেখান থেকে ডিসি স্যারের কাছ থেকে ওনার লোক আছে, ওখান থেকে নিয়ে আসেন, আপনি
অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও অন ক্যামেরা কথা বলতে চাননি। ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনো খালি পড়ে আছে প্রায় 53,000 স্কয়ার ফিট জায়গা। জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা এগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং এখনই এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কি করে এগুলি বাস্তবমুখী কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় সেই কাজটা করা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া এই দেশের প্রতিটি প্রকল্প যেন হয় জনবান্ধব, কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের সম্পদ নষ্ট করতে না পারে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সংস্থা সবাই যেন মেতেছে খাল দখলের মহোৎসবে। নানা বাহানায় দখল হয়েছে রাজধানীর কল্যাণপুর খালের শাখাগুলো। এতে অল্প বৃষ্টিতেই আশপাশে জমছে কোমর পানি। সিএস খতিয়ান আর সিটি জরিপের অসামঞ্জস্যতা কাজে লাগিয়ে দখল হচ্ছে এসব শাখা খাল। নগর কর্তৃপক্ষের বার্তা, এই সিএস জরিপ ধরেই উদ্ধার হবে সেগুলো। রাশেদ লিমনের রিপোর্ট। মেঘ দেখলেই যেন ভয় এসে চেপে বসে মিরপুরে, বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, পাইকপাড়া এসব এলাকায় একটু বৃষ্টি মানেই আতঙ্ক। মূলত কল্যাণপুর খালের শাখা উমচা দখল দূষণের মাসুল দিচ্ছেন তারা। 60 ফিট সড়কের ভাঙা ব্রিজ দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি 10 তলা ভবন। পাখির চোখে তাকালে তা একেবারে খালের ওপর। আশপাশের আরও কয়েকটি ভবন নিয়ে সন্দেহ হওয়ায় ভবনের কাছে সময় সংবাদ। এই ভবনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তারা 7 ফিট জায়গা খালের পরে ছেড়ে দিয়ে তারপরে তাদের ভবনটি বানিয়েছেন। কিন্তু এই পাশে যদি এসে দাঁড়াই তাহলে বোঝা যাবে যে সবশেষ যে জরিপের পিলার, সেই পিলারটি এখানে। যদিও সিটি কর্পোরেশনের এই পিলার নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। স্পষ্ট দেখেই মনে হচ্ছে যে এটা ভায়োলেশন। আগে ছিল ওয়াসার, হ্যাঁ, আর এটা দিছে মূলত আপনার সিটি কর্পোরেশনই। তারপরে এখানে যে পরে এনওসি নিয়ে আসছি যে ওয়াসার দিছে তাকে বাড়ি করার অনুমতি খাল পাড়ে, কিন্তু খালে তো বলতে দিতে দেয় নাই। তারা ধরেন একটা কলাম 2টা কলাম বাড়াই নিয়ে এসে বলছে খালের জায়গার মধ্যে। একটু সামনে গেলেই এক নির্মাণাধীন ভবনের এক পাশ যেন গলা চিপে ধরেছে এই খালের। তাদের দাবি 3 দশক আগের সীমানা আর রাজুকের অনুমোদিত নকশাই হচ্ছে বাড়ি। এখানে আমাদের সেই ধরনের লোকজন আছে যারা আমাদের সেই ধরনের কোনো কারো প্রশ্নে ওঠে না। কেউ আবার ভবনের ঝুঁকি দেখিয়ে আদালত থেকে নিয়ে রেখেছেন খাল খনন থেকে বিরত থাকার সমন। এই প্রান্তে এসে খালটা যেন ঠিক ড্রেনে রূপান্তরিত হয়েছে। এর মূল কারণ এই দুপাশে 2টি রিকশার গ্যারেজ। এক প্রভাবশালী ব্যক্তির সেই গ্যারেজটি হওয়ার কারণে তিনি সেখানে রিকশা প্রবেশের জন্য খাল ভরাট করে তৈরি করেছেন দুপাশে 2 লেনের 2টি সড়ক। জানা গেল স্থানীয় কাউন্সিলরের পারিবারিক জমি এই এলাকা। তখন আর বুঝতে বাকি থাকে না কিছু। এটা কেউ কিছু কয় না, এটা কেউ কিছু বলে না। তবে দখলের দায় নিতে নারাজ এই জনপ্রতিনিধি। পিলার আছে 30 ফিট, এটার ভিতরে কিন্তু আমার কোনো স্থাপনা নাই, আমার কোনো বাড়িও নাই, আমার কোনো ইয়ে নাই, সবই আছে 30 ফিটের বাহিরে। কল্যাণপুর খালের এই অংশের দখল দূষণ নিয়ে যত কথা, যত অভিযোগ সব যেন চাপা পড়ে যায় এই আনন্দবাজার কালভার্টের নিচে। কারণ এরপর থেকে এই খাল আর খাল নেই। খোদ সরকারি উদ্যোগেই কিন্তু সুয়ারেজ ড্রেনেজ তৈরি করা হয়েছে এবং যার ফলে এই খালের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়েছে। যতটুকু আছে সেটি রক্ষা হবে কিভাবে? নগর কর্তৃপক্ষ বলছেন সিএস খতিয়ান ধরেই চলছে সীমানা নির্ধারণ, উদ্ধার হবে সেভাবেই। এদিকে 90 দশকের সিটি জরিপ নিয়ে যারা জমি কিনেছেন সেক্ষেত্রে তাদের পড়তে হবে মহাবিপদে। তবে রাজুক বলছে যে জরিপেই হোক খাল ভরাট করে বাড়ি নির্মাণের অনুমতি দেয়নি রাজুক। সবসময় রাজুক যে নকশা অনুমোদন দেয় খাল থেকে 5 ফিট দূরত্বে সেফটি ডিস্টেন্স মেনটেন করে নকশা অনুমোদন দিয়ে থাকে, এর বাইরে কোনোটাই নকশা অনুমোদন হয়নি। সিএস দাগ দেখেই আমাকে খালের সীমানা করতে হবে। আজকে আমি যদি মহানগর জরিপ দিয়ে করি তাহলে ঢাকা শহরে কিন্তু বাঁচানো সম্ভব না জলবদ্ধ। সময় যতই যাচ্ছে ততই যেন দখলদার গ্রাস করে নিচ্ছে এসব জলাধার। আমাকে তো পাপের শাস্তিটা সেই পরিমাণ দিতে হবে যেন প্রজন্ম থেকে প্রজন্ম সবাই জানে খাল দখল করলে এত বড় পেনাল্টি দিতে হবে, কেউ যেন খাল দখল কথা ভুলেও না ভাবে। উন্নয়নের নামে একের পর এক কালভার্ট,
আর খাল বদলে স্ট্রম ড্রেনেজের রূপ দেওয়ার দায় এড়াতে পারে না সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে চকলেটের মতো মজাদার পণ্যের বাজার বাড়ছে বছরে 20% করে। বর্তমানে প্রায় 3000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজারে 80% চাহিদা মেটাচ্ছে দেশীয় কোম্পানি, যাচ্ছে বিদেশেও। এমন দাবি করে উৎপাদকরা বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার বাধা হয়ে আছে এই শিল্পের সম্প্রসারণের পথে। বিশ্ব চকলেট দিবসে জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। ক্যাডবেরি, ক্যান্ডি, ডার্ক ও হোয়াইট চকলেট, নানান নাম, ভিন্ন ধরন ও স্বাদ। দেশের বাজারে চকলেটের রাজত্ব সুপার শপ থেকে শুরু করে অলিগলির দোকানে। চকলেট মানে ছোটদের বায়নার খাবার, এসব ধ্যান ধারণা পাল্টেছে বহুদিন হলো। অনেকেই চকলেটেই করেন মিষ্টিমুখ, চকলেটই দামি উপহার, আবার নাস্তার টেবিলের অংশীদারও মুখরোচক চকলেট। বোনের হ্যাপি বার্থডে দেখি চকলেট কিনেছি। মা, খালা সবাই, মানে ফ্যামিলি সবাই চকলেট পছন্দ করে। যখনই আমরা বাচ্চাদেরকে নিয়ে কোনো মার্কেটে আসি, ওদের প্রথম নজরই যায় আসলে চকলেটের বক্সের দিকে। ক্রেতাদের যখন চকলেটে এত আগ্রহ, তখন বিক্রেতাদের হিসেব নিকেশ বলছে গেল কয়েক বছর ধরেই বাজারে রমরমা ভাব। বর্তমানে মজাদার এই কনফেকশনারি পণ্যের অভ্যন্তরীণ বাজারের আকার 2800 কোটি টাকা, যা প্রতি বছর বাড়ছে 20% হারে। খুচরা বিক্রেতাদের দাবি, বিদেশি ব্র্যান্ডেই এখনো আবদ্ধ বাজারটি। পার মান্থ অন্তত 30 লাখ আমরা চকলেট সেল করি। বাইরের চকলেটটাই রাখি, দেশি ব্র্যান্ড হাতে গোনা 2টো কোম্পানি মাত্র আছে। সুন্দর দেখা যায় যে সমস্ত চকলেট বাহিরের ব্র্যান্ডের চকলেটগুলোই ভালো সেল হয়। অবশ্য দেশের উৎপাদন প্রতিষ্ঠানগুলো বলছে ভিন্ন কথা। এক দশক আগে যেখানে চাহিদার 80%ই মিটত আমদানিতে, সেখানে পুরো উল্টে গেছে বর্তমান চিত্র। বাজার সম্প্রসারণে এখন বিশ্বের 80টি দেশে রপ্তানি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের চকলেট। অ্যাজ এ ইন্ডাস্ট্রি এভরি ইয়ার মোর দেন 20% করে গ্রো করছে। আমরা ছাড়াও আরও বেশ কয়েকজন প্রডিউসার আছেন। আমরা শুধু বাংলাদেশি প্রোডাক্টের মার্কেটিং করছি না, এর পাশাপাশি আমরা বিশ্বের বিভিন্ন দেশে প্রোডাক্টের রপ্তানি করছি। উৎপাদকরা বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার শিল্পটির কলেবর বৃদ্ধিতে বড় বাধা। সরকার যদি আমদানিকৃত র মেটেরিয়ালের উপরে যদি বন্ড ফ্যাসিলিটি দিয়ে এটাকে মানে ডিউটি ফ্রি করা হয়, তাহলে রপ্তানি আরও বেশি প্রসারিত হবে। দেশে বিদেশে ক্রমবর্ধমান বাজার ধরতে নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে সরকারকে নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাঁচামাল হিসেবে যেটা চিনির ব্যবহার এই শিল্পের জন্য যদি শুল্কটা কমানো যায়, কোকো আমদানির ক্ষেত্রে আমি মনে করি যে শূন্য শুল্কের ব্যবস্থা যদি করা যায়, বন্ডেড ওয়্যার হাউসের মতো করে যদি তৈরি করা যায়, তাহলে হয়তো 100% না হলেও 80% তারা কিন্তু দেশের চাহিদা পূরণ করতে পারবে। কাঁচামাল আমদানি সহজীকরণের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতিতেও বিশেষ সুবিধার দাবি উদ্যোক্তাদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরে বন্যার পানি ডিঙিয়ে কেন্দ্রীয় এইচএসসি পরীক্ষার্থীরা বিপদসীমার উপরে যমুনা ব্রহ্মপুত্র। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি, তিস্তার পাড়েও প্লাবন। কোটা বাতিলের দাবিতে বিকেলে মোড়ে মোড়ে বাংলা ব্লকেট। পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ধন্যবাদ ইমা। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।